একে মানে তুমি এই সময় কোথায় গিয়েছিলে? আমি যেখানেই যাই না কেন সেই সব কিছু কি আপনাকে জানাতে হবে নাকি? আমাকে যেতে দিন, আমাকে আমার প্রাসাদে যেতে দিন। কাকি, বেশ খানিকটা রাত হয়ে গেল তো, এখনো তো রাজু ফিরে এলো না। আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করব বলো তো? এবার যে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, সেই কখন থেকে তুই রাজুর জন্য অপেক্ষা করে যাচ্ছিস। কি হিমানি এভাবে তাড়াহুড়ো করে কোথায় চলে গেল? তাহলে ও কি বুড়ির পিসির কাছে থেকেই আবার সবকিছু জানতে চাইবে? না না, কিছুতেই এখান থেকে কোথাও যাব না। হিমানি হিমানি কিছুতেই আমার ভালোবাসাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে না। হিমানি যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ আমি এখানেই থাকবো, আর যতক্ষণ না আমার ভালোবাসা গ্রহণ করবে ততক্ষণ আমি কিছুতেই আমার নিজের বাড়িতে ফিরে যাব না। ওদিকে রাজামশাই কারাগারে বন্দি অবস্থায় থাকে আর সে ভীষণ কষ্ট পাচ্ছিল। সে ধীরে ধীরে যেন আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। না না, আর পারছি না, আর কোনোভাবেই আমি সহ্য করতে পারছি না। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ওরা আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? আমার রানীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল, আর এখন আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে। কিভাবে এখান থেকে মুক্ত হব কিছুই তো জানি না। এই রাজপ্রাসাদে কি এমন কেউ নেই যে আমাকে সাহায্য করবে, আমাকে মুক্ত করবে? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমাকে সাহায্য করো, আমাকে রক্ষা করো। কি তুমি তখন থেকে এখানে পাহারা দিচ্ছ, তুমি দেখছো না আমি এত কষ্ট পাচ্ছি? তারপরও তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছো? তুমি কি পারছো না আমাকে এখান থেকে মুক্ত করতে? তোমরা সবাই তো আমার কর্মচারী, তাহলে কেন কেন আমার সাথে এমন করছো? দেখুন মহারাজ, আমাকে আর কর্মচারী বলবেন না, কারণ এখন আর আমি আপনার কর্মচারী নই। এখন আপনি তো এই রাজ্যের রাজা নয়, এই রাজ্যের রাজা হচ্ছেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই আমাকে যা বলবেন আমি তাই করব। এই কি বলছো? কি এই রাজ্যের রাজা হয়েছে ওই মন্ত্রী মশাই? তার মানে কি ও আমার সিংহাসন দখল করে নিয়েছে? পাগলে পোলাদ বকবেন না। রাজা হলে তো আপনার সিংহাসন দখল করবেই, আর শুধুমাত্র সিংহাসন নয়, এই রাজ্যের সব কিছু তিনি দখল করে আছেন। এখন সবাই তাকে রাজা মানেন, আর সবাই জানে রানীমার শোকে মহারাজ বড্ড উন্মাদ হয়ে গেছেন। না না, এটা মোটেও ঠিক হচ্ছে না। যা হচ্ছে অন্যায় হচ্ছে। তোমরা অন্যায় করছো। এমন অন্যায় করো না, এমন অন্যায় করো না তোমরা, দোহাই লাগে। তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, আর আমি কথা দিচ্ছি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমার কোনো ক্ষতি হবে না, তাও আমাকে এখান থেকে মুক্ত করে দাও। সময় পেরিয়ে যেতে থাকে, কিন্তু রাজু একইভাবে নদীর পাড়ে হিমানির জন্য অপেক্ষা করে যেতে থাকে। কিন্তু হিমানি কিছুতেই রাজুর সাথে আর দেখা করতে আসে না। রাজু ভীষণ হতাশ হয়ে পড়ে। সে মন খারাপ করে সেই নদীর তীরে চুপচাপ বসে কাঁদতে থাকে আর হিমানির জন্য অপেক্ষা করতে থাকে। এখন পর্যন্ত তো হিমানি এলো না। না না, আমি চুপ করে বসে থাকবো না, আমাকে যে হিমানিকে ডাকতেই হবে। আর আমার বিশ্বাস হিমানি আমার ডাক শুনলে অবশ্যই আমার কাছে আসবে। হিমানি, হিমানি, হিমানি কোথায় তুমি? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি? তারপরও কেন তুমি আসছো না? তখন তো তুমি বললে তুমি নাকি আমার ডাক শুনলে কিছুতে স্থির থাকতে পারো না। তাহলে আমি তোমাকে আজ এত ডাকছি, তারপরও তুমি কেন আমার ডাক উপেক্ষা করে ওই নদীর তলদেশে আছো? এসো হিমানি, এসো, আমার সাথে দেখা করার জন্য এসো। হিমানি, হিমানি, হিমানি। ওদিকে রাজুর ডাক হিমানির কান পর্যন্ত পৌঁছে যায়। এই তো রাজু আমাকে ডেকেই চলেছে, কিন্তু কিন্তু আজ আমি রাজুর ডাকে যে কিছুতেই সাড়া দেব না, কিছুতেই ওর কাছে আমি যাব না। আর তাছাড়া আমি এটাও শুনতে পেলাম যে আজ নাকি আমার মৎস্য রাজপুত্রের সাথে বিবাহ হবে, আর বাবা তাদের রাজিও হয়ে গেছে। এখন তো আমি কোনোভাবে রাজুর কাছে যেতেও পারি না। আর তাই রাজু, তোমার যত কষ্টই হোক না কেন আর যাই করো না কেন তুমি, আমি যে তোমার কাছে কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না।
তুমি তুমি আর একটি বারের জন্য আমাকে ডাকবে না। তুমি এইভাবে ডাকলে যে আমি থাকতে পারি না, আমার বড্ড কষ্ট হয়। আর আমাকে কষ্ট তুমি কেন দাও রাজু? আমাকে ডেকো না, আমাকে ডেকো না রাজু, আমাকে ডেকো না। এ কি হিমানি, তুমি কার জন্য এভাবে ছটফট করছো? আর রাজুকে আমাকে সব কিছু খুলে বলো দেখিনি। বুড়ি দিদা, আমি তোমাকে সব কিছুই তো বলি, কোনোদিনও কোনো কিছু লুকায় না, আর আজও লুকোবো না। এই যে রাজুর কথা বলছি, সে একজন মানুষ পুত্র। আসলে সে আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু তুমি বলো, একজন মানুষের সাথে একজন জলপরীর ভালোবাসা কি করে হতে পারে? আচ্ছা হিমানি, আমি একখানা কথা বলি, ওই রাজু শুধুমাত্র তোমাকে ভালোবাসে নাকি তুমিও রাজুকে ভালোবাসো? থাক না বুড়ি দিদা, থাক না এসব কথা। আমি ভালোবেসে কি করব বলতে পারো? আমার তো মৎস্যরাজ পুত্রের সাথে পিতামশাই বিবাহ ঠিক করে ফেলেছে, আর তাই আমাকে বাধ্য হয়ে হলেও ওই মৎস্যরাজ পুত্রকে বিয়ে করতে হবে। এছাড়া আমি একজন জলপরী হয়ে কি করে একজন মানুষকে ভালোবাসতে পারি? কিন্তু হিমানি, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, ওই মানুষ পুত্র যেমন তোমাকে ভালোবাসে, ঠিক তুমিও সেই মানুষ পুত্রকে অনেক বেশি ভালোবেসে ফেলেছ, তাই তো? রানীমা, সত্যি এখন আমার বড় ভদ্র ভালো লাগছে যে আপনার শরীরটা বেশ অনেকটা সুস্থ হয়েছে। আর কিছুদিন নিয়ম মেনে ওষুধ খেলে আপনি আরো অনেক বেশি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ দাসী, আসলে তুমি আমার জন্য যা করেছো এটা অন্য কেউ করে না। সত্যি তোমার কাছে আমি অনেক ঋণী হয়ে যাচ্ছি দিন দিন। না না রানীমা, এমন কথা বলবেন না। আপনি হলেন আমাদের রাজ্যের রানী। তবে আমিও রাজ্যে থাকতে আপনি পাগল হয়েছিলেন দেখে আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, এমনকি আপনার উপর আঘাতও করেছি, অন্যায় করেছি, আমি পাপ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে দাসী, শুধু তোমার একার দোষ নয়, আমিও তো তখন সজ্ঞানে ছিলাম না, তাই তোমার সাথেও আমি কত খারাপ আচরণ করেছি, তোমাকে আঘাত করেছি। কিন্তু তুমি তারপরও আমার প্রাণ বাঁচিয়েছো, আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করছো, আর এতেই তো তোমার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। রানীমা, আর একটিবারের জন্য বলবেন না এসব কথা। আপনাকে যে সুস্থ করে তুলেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, আর আপনাকে সুস্থ হয়ে মহারাজকে মুক্ত করতে হবে। একে কাকি, সকাল সকাল কোথায় বেরোচ্ছ বলো তো? জুই, মা তুই এসেছিস, ভালো করেছিস। কোথায় বেরোচ্ছি তুই কি বুঝতে পারছিস না? কাল সারাটা রাত অপেক্ষা করলাম রাজুর জন্য, কিন্তু রাজু যে এখনো বাড়িতে ফেরেনি। কি বলছো কি কাকি? রাজু তাহলে কাল সারা রাত বাড়িতে ফেরেনি? তাহলে কোথায় আছে রাজু? কোথায় আছে সেটা কি এখনো বুঝতে পারছিস না তুই? রাজু নিশ্চয় ওই নদীর পাড়ে আছে। আমার মন বলছে ও নিশ্চয় ওই জলপরীটা আমার রাজুকে বশ করে ফেলেছে, আর এখন আরো বেশি ভয় করছে আমার। আচ্ছা, এমনটা তো হয়নি যে ওই জলপরী আমার রাজুকে বুলিয়ে বালিয়ে জলের তলদেশে চিরকালের মতো নিয়ে গেছে? না না কাকি, এমনটা কিছুতেই হবে না। চলো, আর দেরি না করে চলো, আমরা এখনই রাজুর কাছে যাই। এরপর জুই এবং রাজুর মা দুজনে রাজুর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে মন্ত্রী রাজ সিংহাসনে বসে আরামায়েশ করতে থাকে, আর রাজবুদ্ধ আড়াল থেকে সব কিছু দেখে হিংসে জ্বলে পড়ে যেতে থাকে। মন্ত্রীমশাইয়ের আরাম আয়েস দেখলে মনে হয় যেন উনি জন্মগতভাবেই মহারাজ। মাত্র 2 দিন হলো মহারাজের জায়গাটা নিয়ে এখন এত অহংকার দেখাচ্ছে, আর আমি বোকার মতো সেই রাজবদ্ধই রয়ে গেলাম। শুধু এই মন্ত্রীটাকে সাহায্য করাটাই আমার ভুল হয়েছে। মহারাজ যখন রাজা ছিলেন তখন তিনি আমাকে কত উপহার দিতেন, কিন্তু মন্ত্রী মশাই তো হারে বজ্জাত একটা লোক আর দুনিয়ার কিপ্টে। আমাকে কত কিছু লোভ দেখিয়ে এখন পর্যন্ত আমাকে কিছু না দিয়ে আমার ঘাড়ের উপর পাড়া দিয়ে মহারাজের ক্ষতি করে এখন রাজ সিংহাসনে বসে আরাম আয়েশ করছেন।
আমি কিছুই করতে পারছি না, কারণ এই মন্ত্রী এত চালাক যে এই রাজ্যে সবাইকে কিনে নিয়েছে, সবাই তার কথা মানছে। তাই তো আমাকে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হচ্ছে। যাই হোক, আমাকে এখন তার সামনে গিয়ে আমার সমস্যার কথা বলতে হবে। আমাকে যে করি হোক আমারটা আদায় করে নিতে হবে। এই কথা বলে রাজবৈদ্য আর একটু দেরি না করে মন্ত্রীর সামনে গিয়ে হাজির হয়। কি হলো কি রাজবৈদ্য মশাই, আপনি এখানে এই সময়? রাজপ্রাসাদে আসার কথা তো নয় আপনার এখন। আসলে মন্ত্রী মশাই, আমি একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। আমার কিছু অর্থের প্রয়োজন। এইসব কি বলছেন কি রাজবৈদ্য? আপনি আমাকে মন্ত্রী মশাই কেন বলছেন? সবাই আমাকে মহারাজ বলে, আর তাই আপনিও আমাকে মহারাজ বলবেন। আর তাছাড়া আপনার হঠাৎ করে আবার অর্থের প্রয়োজন কেন হলো? মন্ত্রী মশাই, কথা ছিল মহারাজকে আর রানীমাকে সরিয়ে ফেলতে পারলে আপনি রাজা হবেন আর আমাকে মন্ত্রী দেবেন। আর তাছাড়া আমার যখন যেটা প্রয়োজন আপনি সেটা দেবেন। কিন্তু আপনি আপনার কথা রাখেননি। আপনি তো এখন পর্যন্ত আমাকে দুখানা করিও দেননি। কি কথা ছিল আর না ছিল সেসব আমি কি করে বলতে পারি বলো তো? মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা, আর আমি তো এখন মহারাজ। কিন্তু রাজা মশাইয়ের সাথে কি তোমার কোনো চুক্তি হয়েছিল রাজবৈদ্য? দাসী, আমি ভেবেছি আমি একবার রাজপ্রাসাদে গিয়ে মহারাজের খোঁজটা নিয়ে আসব। না না রানীমা, আপনি এত বড় ভুল কিছুতেই করবেন না। ওই মন্ত্রী আর রাজবৈদ্য তো আপনাকে ভীষণ ভাবে খুঁজছে, আর যদি কোনোভাবে আপনাকে খুঁজে পেয়ে যায় তাহলে আপনাকে প্রাণে মেরে ফেলবে। মহারাজের খোঁজ তো আপনি কিছুতেই নিতে পারবেন না। তাহলে আমি কি করে মহারাজের খোঁজ জানতে পারবো দাসী, বলো? রানীমা, আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে ওই রাজপ্রাসাদ থেকে মহারাজের খোঁজ নিয়ে এসে আপনাকে জানাবো। কিন্তু দাসী, ওরা তো আমার সাথে সাথে তোমাকেও খুঁজছে, আর তোমাকে যদি খুঁজে পেয়ে যায় তাহলে তো তোমাকেও ওরা কিছুতেই ছেড়ে দেবে না। রানীমা, চিন্তা করবেন না, আমি এভাবে নয়, আমি এমন ভাবে রাজপ্রাসাদে ঢুকবো যে কেউ আমাকে চিনতেই পারবে না, আর মহারাজের খবর নিয়ে এসে আপনাকে আমি জানাবো। বুড়ি দিদা, এখন তুমি এসব কথা বাদ দাও। তুমি আগে বলো, ওই যে শিশুটিকে আমি দেখেছিলাম, ওই শিশুটি কে? বলো, আমার যে জানাটা খুব দরকার। তুমি এভাবে চুপ করে থেকো না বুড়ি দিদা, আমাকে যে এটা জানতেই হবে। তখনই মৎস্যরাজ সেখানে এসে হাজির হয়। একই হিমানি, তুমি বুড়ি পিসিকে এত প্রশ্ন কেন করছো? আর তাছাড়া তোমার সাথে আমার বিশেষ কথা আছে। চলো এক্ষুনি তোমার কক্ষে যেতে হবে। তোমার কক্ষে গিয়ে সব প্রস্তুত করা হয়েছে, তোমাকে এক্ষুনি গিয়ে তৈরি হয়ে নিতে হবে, কারণ আজ রাজকুমারের সাথে তোমার বিবাহ। কিন্তু পিতামশাই, এই বিবাহটা যে আরো কদিন পর হওয়ার কথা ছিল, কিন্তু এখন কেন বিবাহের কথা বলছেন আপনি? হিমানি, আজকাল তুমি আমার মুখে মুখে বড্ড কথা বলা শুরু করে দিয়েছো। তোমার কক্ষে যাও, তোমার বিয়ের জন্য প্রস্তুত হতে হবে। যাও বলছি। না না পিতামশাই, আমি আজকে বিবাহ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। হিমানি, আমি জানতাম তুমি আমার কোনো কথা শুনবে না, আর তুমি আমার একমাত্র কন্যা। তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে আমার এই জীবনের কি মূল্য বলতে পারো? আমাকে এখন বাধ্য হয়ে তাহলে আমার প্রাণ ত্যাগ করতে হবে। আমি আমার প্রাণ বিসর্জন দেব তুমি যদি আজকে এই বিবাহ না করো। পিতামশাই, পিতামশাই, এ আপনি কি বললেন পিতামশাই? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরি গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।